নমস্কার। আজকে কতগুলো আক্ষরিক অর্থেই বাজে কথা বলার জন্য এসেছি। এই বাজে কথাগুলো মানে একটাই বাজে কথা, তার আনুষঙ্গিক তার কিছু সম্পর্কিত কিছু কথা আছে, সেই জন্যে বাজে কথাগুলি বলছি। আসলে একটাই বাজে কথা, সেটা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেল, আমার কবিতা আমার কথা, এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আজ সকালে আমার 100 হয়েছে। এখন কথা হচ্ছে 100 যে আমার সাবস্ক্রাইবার হলো সেটা কত দিনে, এইটা জানতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লোকে তো দেখছি কেউ 1000, কেউ 50,000, কেউ 60,000, কেউ 1 লাখ, এরকম সব আরও বেশি আছে তাদের সব সাবস্ক্রাইবার। একটা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার লাইক হয়ে যাচ্ছে, কয়েকশো কমেন্টস হয়ে যাচ্ছে। তো সেখানে আমার এই 100 সাবস্ক্রাইবার পূরণ হলো যে আজ সকালে, সেটা কত দিনে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি আজকে এই মোবাইলের মধ্যে ইউটিউবে আমার যে অ্যাকাউন্ট আছে তার হিস্ট্রি খুঁজতে গিয়ে দেখলাম 2015 সালের 4 নভেম্বর আমার এই ইউটিউব অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। 2015 সালে। আমরা এখন রয়েছি আপনার 2025-এর শুরুতে, মানে 9 বছর। এই বছরের নভেম্বর এলে 10 বছর হবে। আচ্ছা, 9 বছর আমার ইউটিউব চ্যানেলের এই অ্যাকাউন্টটি, আমার 9 বছর বয়স। এখন আমি ভেবে দেখছিলাম, চিন্তা করছিলাম, বাড়িতেও কথাবার্তা বলছিলাম যে আমি এই যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছি এর বয়স কত। তা আমি প্রথম কবে অ্যান্ড্রয়েড ফোনটা কিনলাম, কবে ইউটিউব আমি ব্যবহার করতে শুরু করলাম, এইগুলো হিসাব করতে গিয়ে দেখলাম আমার মনে হয় আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের বয়সও ওই রকমই হবে, বছর 10 হবে, তার বেশি হবে না। এখন ইউটিউবে এই যে অ্যাকাউন্টটা এলো থেকে, এটা কি আমি খুলেছিলাম নাকি অন্য কোনো কেউ আমার হয়ে করে দিয়েছিল, আমি মনে করতে পারছি না। নাকি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ইউটিউবের মধ্যে আমার একটা অ্যাকাউন্ট খোলার অপশান থেকে যায়, আমার গুগল অ্যাড্রেস নিয়ে সেটা বোধহয় হয়ে যায়। আমি এই ব্যাপারে জানি না, বিশেষজ্ঞ যারা তারা বলতে পারবেন যে ইউটিউবে অ্যাকাউন্টটা কি নিজে ওপেন হয়ে যায় নাকি আমাকে নিজেকেই খুলতে হয়, কিভাবে খুলতে হয়। আমি তো মনে করতে পারি না আমি খুলেছি কিনা, বা কিভাবে খুললাম, বা আমার হয়ে কেউ খুলে দিল কিনা, আমি মনে করতে পারছি না। কিন্তু এখানে হিস্ট্রি দেখাচ্ছে 4 নভেম্বর 2015-তে আমার এই ইউটিউব অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আর তারপর সবচেয়ে পুরনো পোস্ট, আমার এই ইউটিউব চ্যানেলে সবচেয়ে পুরনো পোস্ট যেটা দেখাচ্ছে সেটা 5 বছর আগে। 5 বছর আগে দিশারি মুখোপাধ্যায়ের কবিতা পাঠ করে পোস্ট করেছিলাম 5 বছর আগে। 5 বছরের পরে করোনাকালীন সময়ে, অর্থাৎ 4 বছর আগে, 4 বছর আগেও আমার পোস্ট রয়েছে 1 মে 2020, তারপরে 13 নভেম্বর 2020, 1 ডিসেম্বর 2020, 4 বছর আগের এই পোস্টগুলি। আর মোটামুটি 9 মাস আগে থাকতে আমার নিজের কবিতার বইগুলোর কবিতা আমি বেশ কিছু পোস্ট করেছি, একদম নিয়মিতভাবে নয়, তবে বেশ কিছু বইয়ের বেশ কিছু কবিতা আমি কবিতার বইয়ের প্রচ্ছদের ছবি সহ বেশ কিছু কবিতার আমি পাঠ করে সেগুলো আমি পোস্ট করেছি। সেটার বয়স মোটামুটি 9 মাস। আর নিয়মিতভাবে পোস্ট যদি বলা হয় যে দিনে একটা, কি সপ্তাহে একটা, কি 15 দিনে একটা, কি মাসে একটা, এই হিসাবে যদি আসি তাহলে দেখা যাবে আমি 3 মাস আগে থাকতে এই ইউটিউবটা ব্যবহার করছি। তখন এই নিয়মিত পোস্ট
যে আমি করছি, এইটাকে যদি আমি আমার ইউটিউব চ্যানেলের প্রকৃত বয়স বলে ধরে নিই, আর বাকিটা ধরে নিই যে আমার সেই জাইগোট ফর্ম অবস্থার বয়স, বাকিটাকে আমি ধরে নিলাম আমার জাইগোট অবস্থার বয়স, এই 3 মাস আগে থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি এবং আমি নিয়মিত ফেসবুক পোস্ট দিতে শুরু করেছি। তো 3 মাসে আমার 100 জন সাবস্ক্রাইবার হয়েছে। এখন প্রথম যখন ইউটিউব চ্যানেল কেউ খোলেন, আমাকেও নিশ্চয়ই তাই করতে হয়েছিল, যে নিজের পরিবারের লোকজনদেরকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের ভাই বোনকে আমরা প্রথমে অ্যাকাউন্টটা দিয়েছি, লিঙ্কটা দিয়েছি, তারপরে তারা সেখানে গিয়ে একটা সাবস্ক্রিপশন করে দিয়েছে, একটা লাইক করেছে, এইগুলো। তো এইভাবে সাবস্ক্রাইবার বেড়েছে, 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা, এরকমভাবে আটকে বসেছিল। তারপরে যখন থেকে দেখলাম যে আমার এই সাবস্ক্রাইবারের সংখ্যা 15-20 হতে শুরু করেছে, তখন থেকে আমার মনের মধ্যে একটা নেশা জাগতে থাকে এবং তখন থেকেই আমি ভাবতে থাকি, শুরু করি যে আমার 100 সাবস্ক্রাইবার কবে হবে, যেদিন হবে সেদিন আমি এটা সেলিব্রেট করব। সেঞ্চুরি করা হলো, অর্থাৎ এই যে সেঞ্চুরি আমি করলাম ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা দিয়ে, আর আমার আজ পর্যন্ত আমার ইউটিউবের ভিডিও পোস্ট 230-এর উপরে মাত্র। একজন ইউটিউবার দেখেছি দিনে ঘন্টায় ঘন্টায় পোস্ট করছেন, আবার দিনে কেউ 2টো, কেউ দিনে 4টে 5টা, কেউ 8টা 10টা পোস্ট করেন। সন্ধ্যের পর থেকে, বিশেষ করে সংবাদের চ্যানেলগুলো দেখি সন্ধ্যের পর থেকে, যেমন আমাদের বিখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, দেখেছি ঘন্টায় ঘন্টায় ওনার সন্ধ্যের পর থেকে এই পোস্টগুলি উনি করতে থাকেন। তো যে চ্যানেলগুলি জনপ্রিয়, হাসি মশকরা, মনোরঞ্জনের উপরে ইয়ে করা, রান্নাবান্না নিয়ে করা, খেলাধুলার উপরে করা, ডাক্তারি শাস্ত্রে, পোশাক পরিচ্ছদ, ধর্ম বিষয়ক ব্যাপারেও আছে, এসব ব্যাপারে আছে, বিজ্ঞান বিষয়ে আছে, তাদের সংখ্যা অবশ্য কম, তুলনামূলকভাবে কম, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আপনার 2টো বিষয়ে। একটা হচ্ছে যে ওই মনোরঞ্জনের বিষয় যেগুলি, অর্থাৎ হাসি ঠাট্টা তামাশা মশকরা, ব্যঙ্গচিত্র যেগুলোকে বলা হয়, সেই বিষয়ের উপরে যে ভিডিওগুলো, সেগুলোতে সবচেয়ে বেশি লাইক কমেন্টস আমি দেখতে পাচ্ছি, সে সাবস্ক্রাইবারের সংখ্যাও দেখতে পাচ্ছি। আর এরপরে হচ্ছে রান্না বিষয়ে। তবে রান্না বিষয়ে এইগুলোতে আবার আরেকটা জিনিস দেখা যায় যে ভিউ অনেক বেশি, কমেন্টস অনেক বেশি, লাইক অনেক বেশি, কিন্তু সাবস্ক্রাইবার হয়তো সেই তুলনায় বেশি নয়। অর্থাৎ তারা দেখছেন, মজাটা নিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যে কোনো কারণেই হোক সাবস্ক্রাইব তারা করছেন না, মজাটা নিচ্ছেন। যদি কোনো বইয়ের উপর আলোচনা বা কোনো বই পাঠ, এই সমস্ত আপনার বেদ পুরাণ উপনিষদ, আপনার কথামৃত, রামকৃষ্ণদেবের বাণী, এসবের উপরেও আমি দেখেছি যে দেখছেন অনেক লোক। তো সেই তুলনায় আমার এই যে যদি 3 মাস বয়স আমি ধরি প্রকৃত বয়স, তাহলে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এখন 101-এ এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এখন এইটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, যে আমার এই মানে তথাকথিতভাবে অর্থহীন, দুর্বোধ্য, দুরূহ কবিতা, সেগুলি পাঠ এবং আমার এই মানে অপুরুষকার পুরুষোচিত কণ্ঠে, মানে বিনোদন যেখানে বিন্দুমাত্র নেই, রম্যতা যেখানে বিন্দুমাত্র নেই, ভালো লাগা, কানে শ্রুতিমধুরতা যেখানে বিন্দুমাত্র নেই, সেই জিনিসটা লোকে শুনবে, সাবস্ক্রাইব করবে, এটা একটা অমূলক ব্যাপার, এটা একটা অকল্পনীয় ব্যাপার।
তাই প্রথম দিকে আমার যখন এটা ছিল তখন আমি এই ব্যাপারটাতে ইন্টারেস্টেডই ছিলাম না। এখন এই শেষ দিকটাতে এসে আমার একটু নেশা লাগলো। আর তাছাড়া আরও কিছু ঘটনা আছে যে আমি অন্য অন্য কাজে, জীবনের অন্য অন্য অনেক কাজের ক্ষেত্র থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। যেমন আমি আমার নিজের কর্মজীবন থেকে আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি, সেটা 5 বছর হয়ে গেল। 5 বছর আগে আমি আমার নিজের কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। তো সেখান থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার সেখানে দিনের একটা ব্যাপক সময়, একটা বড় সময় পেরিয়ে যেত। তো যে কথা বলছিলাম যে 5 বছর আগে আমি আমার চাকরি জীবন থেকে, আমার চাকরিকে 5 বছর আরও থাকতে আমি চাকরিটা ছেড়ে দিলাম। কিন্তু তখনও পর্যন্ত আমার কবিতা লেখা, পত্রপত্রিকা করা এবং সাহিত্য অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করা, নিজে সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা, অন্যান্যদের যে আয়োজিত অনুষ্ঠান তার মধ্যে অংশগ্রহণ করা, তাদের আয়োজকদের একজন হওয়া, এই সমস্ত বিভিন্ন কাজে তখনও পর্যন্ত জড়িত ছিলাম। ফলে ওই 5 বছর সময়, যেটা আমি চাকরি ছেড়ে দেওয়ার পর যে আমার একটা বেশ বড় একটা সময় আমার বেঁচে গেল হাতে, সেই সময়টা আমার ওইখানে ব্যয় হয়ে যেতে লাগলো। চাকরি করা অবস্থায় আমি লেখালেখি বা এই সমস্ত কাজে যতটা সময় দিয়েছি তার থেকে বেশি সময় দিতে পারলাম এবং তার থেকে সহজে সময় দিতে পারলাম। চাকরি করার সময়ে এইসব কাজে সময়টা দিতে অনেক বেশি কষ্ট করতে হতো। সন্ধ্যের পর রাত্রিবেলা প্রেসে গিয়ে ছাপাখানায় বসে থাকা, অনুষ্ঠানগুলোতে সন্ধ্যের দিকে অ্যাটেন্ড করা, যতগুলো পারা যায় সবগুলো পারতাম না, পারা সম্ভব নয়। সন্ধ্যেবেলা আপনার 7টা, 8টা, 9টা, এমন এমন দিন গেছে 10টা, 11টাতেও আমি ফিরেছি আমার কাজ থেকে। খুব গুরুত্বপূর্ণ চাকরি আমি করতাম না। গুরুত্বপূর্ণ চাকরিরা খুব কর্মব্যস্ত থাকে, তাদের অনেক কাজের প্রেশার থাকে, অনেক চাপ থাকে, কারণ সেই পোস্টগুলো গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ কোনো পোস্টে কাজ করতাম না, কিন্তু ওই আমার অযোগ্যতার কারণে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির অভাবে আমরা রাত্রি 11টা পর্যন্ত কাজ করতাম। এছাড়া বলার তো আর কোনো ভাষা নেই। আর কি বলবো, আমার ওই পদে, একটা সামান্য কেরানির পদে কর্মব্যস্ত ছিলাম বললে কেউ বিশ্বাস করবে না, অবিশ্বাস্য কথা। তো যাই হোক, সেখানে থেকে ফিরে ওই 7টা, 8টা, 8:30 এই সময় থেকে ফিরে, অফিস থেকে ফিরে, তারপর একটু চা মুড়ি খেতে খেতে আমি আপনার প্রুফ দেখার কাজ করতাম। আর যে সমস্ত কবি বন্ধুরা আসতেন, সাংস্কৃতিক বন্ধুরা আসতেন, আমাদের বাংলা ভাষা চেতনা সমিতির যোদ্ধারা সব আসতেন, তাদের সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনা, পরিকল্পনা, এই সমস্ত করে সময়টা, সন্ধ্যের দিকে সময়টা কাটতো। সকালের দিকে এইসব কাজে সময় দেওয়ার কোনো সময় ছিল না। এখন এই 2015 থেকে আমি এই অ্যাকাউন্টটা যে খুলেছিলাম, কেন খুলেছিলাম জানি না, বলতে পারছি না। প্রথম দিকে কোনো অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ 2015 যদি আমি খুলে থেকে আজ 9 বছর হয়ে গেল, আর আমার প্রথম পোস্ট আমি দেখতে পাচ্ছি 5 বছর আগে, অর্থাৎ প্রথম 4 বছর আমার কোনো অ্যাক্টিভিটি ছিল না, আমি কিছু করি নাই। 5 বছর আগে আমার প্রথম একটি পোস্ট ছিল, তারপরে আরও 1 বছর পরে দ্বিতীয় পোস্ট ছিল। এইভাবে বছর থেকে 6 মাস, 6 মাস, এই 9 মাস, 9 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 3 মাস, এভাবে ডিউরেশনটা কমতে থাকে। তো যখন আমার এই 100-র কাছাকাছি জায়গায় যখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা এসে পৌঁছাতে লাগলো, তখন আমি ভাবছিলাম 100 হয়ে গেলে আমি একটা সেলিব্রেট করব, ব্যাপারটাকে নিয়ে আমি একটা অনুষ্ঠান মতো করবো, একটা আয়োজন করব। তবে দেখলাম ব্যাপারটা বাড়াবাড়ি হয়, ব্যাপারটা
খুবই সামান্য একটা বিষয়, বা বিষয়ই নয় হয়তো, এখনো বিষয় হিসেবে এটা এখনো অস্তিত্বই পায়নি, এখনো স্বীকৃতিই পায়নি। তাই আর ইউটিউবে অ্যাকাউন্ট খুলে বা ইউটিউবে কাজ করে টাকা পয়সা কামানোর কোনো ধান্দা কিন্তু আমার নেই, বা আমি সেটা জানি না। আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তা টাকা পয়সা কামানোর কোনো ধান্দা ইউটিউব করে আমার নেই। তাহলে আমি সেই ধরনের সাবজেক্ট বেছে নিতাম যে সাবজেক্টগুলোতে ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি হয়। আমি এমনই একটি বিষয় করতেছি যে বিষয়টিকে আমি সারা জীবন ভালোবেসে এসেছি, এবং যে বিষয়টি সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি লোকে মানে জনপ্রিয়তার নিরিখে সবচেয়ে বেশি কম খারাপ। বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো, না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, বনে বাংলায় প্রবাদ আছে না। এখন বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো হতে পারে, বা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, দুটোই কিন্তু অর্থবহ, ভুল করে বললেও তার অর্থবহ। তো যাই হোক, এখন সকাল থেকে আমি ঠিক করে উঠতে পারলাম না যে 100তম সাবস্ক্রাইবার হওয়ারটাকে আমি কিভাবে পালন করব, কিভাবে উদযাপন করব, কিভাবে আমি এটাকে করে উঠতে পারলাম না। ভেবেছিলাম যে খ্যাতনামা কোনো একজন কবির কবিতা পাঠ করব, তারপরে দেখলাম সেখানে ঝুঁকি অনেক বেশি। কারণ আমি যে সমস্ত আমার ভাই বন্ধুদের কবিতা পাঠ করছি, সেখানে ভুলভাল পড়লে ঝুঁকি কম, কারণ তারা কিছু মনে করেন না, তারা বরঞ্চ আমাকে উৎসাহই দেন। কিন্তু আমি খ্যাতনামা ব্যক্তিত্বের কোনো কবিতা যা বহু পঠিত এবং বহু আবৃত্তিকার বাচিক শিল্পীদের কণ্ঠে ধ্বনিত, সেই সমস্ত কাজ যদি আমি এখন এখানে যদি পড়তে যাই, তাহলে ব্যাপারটা হাস্যাস্পদ হবে না কি হবে জানি না। তো সেই জন্যে সেখানেও ঠিক মন হলো না, সেটাও করতে পারলাম না। এখন আমি ঠিক করলাম যে তাহলে বাজে কথা বলেই সময়টা কাটিয়ে দিই। এই যে টোটাল ব্যাপারটাই তো বাজে, এই যে আমার ইউটিউবে অ্যাকাউন্ট খোলা এবং এখানে এসে কবিতা পড়া, প্রথমে নিজের কবিতা পড়া, তারপরে ছলে বলে কৌশলে বন্ধুদের, ভাইদের, চেনা বন্ধু, অপরিচিত বন্ধু, প্রত্যক্ষভাবে বন্ধু, অপ্রত্যক্ষভাবে বন্ধু, তাদের কবিতা পড়া এবং ভুলভালভাবে পড়া, এরকম বিভিন্ন রকমভাবে। আচ্ছা, আমাকে যেমন কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে কবিতাগুলোর উপরে একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে যদি আলোচনা করা যায়। এখন আমি এটাতে দড় নই, দক্ষ নই, এটাতে আমার ঠিক অধিকারও নেই। কারণ আমি প্রাবন্ধিক নই, আমি গবেষক নই, আমি অধ্যাপক নই। তুলনামূলক আলোচনা করতে গেলে যতটা বিস্তৃতি থাকা দরকার, জ্ঞানের পড়াশোনার যতটা বিস্তৃতি থাকা দরকার এবং স্মৃতিতে ধরে রাখার যতটা ক্ষমতা দরকার, তার কোনোটাই আমার নেই। তাই আমি ওই ধান ভানতে শিবের গীত গাইতে যাব না, কারণ কি ভুলভাল বলবো ওর মধ্যে আমি নেই। আর কবিতাকে জনগণের কাছে, মানুষের কাছে পৌঁছে দিতে পারাটাই কবিতার সবচেয়ে বড় স্বীকৃতি বা সম্মান বলে আমি মনে করি। ওই স্মারক, অমুক তমুক পুরস্কার, টাকা পয়সা বা কারু সম্পর্কে দানাই পানাই করে অনেক বড় বড় কিছু লেকচার বলে দিলাম, কবিতাটার ধারে কাছেই গেলাম না, অন্য কিছু বলে দিলাম, শেক্সপিয়ার নিয়ে, কোলরিজ নিয়ে, আপনার সমস্ত উল্টোপাল্টা কিট, শেলি, বায়রন, এই সমস্ত বলে দিলাম, তুলনা করে বলে দিলাম, আদৌ তার ধারে কাছেই গেলাম না বা যাইনি। আদৌ এগুলো কবিতা হলো কি হলো না সেই বিষয়ে আমরা নিঃসন্দেহ নই, মানে নিঃসন্দিহান নই। তো ফলে সেরকম কাজ আমাকে মানায় না, সে কাজ আমি করতে যাব না। সে কাজের জন্য আলাদা লোক আছেন, আলাদা বন্ধুবান্ধব আছেন, তারা করছেন, তাদের আলোচনা আমি শুনি, সেখান থেকে আমি ঋদ্ধ হই। আর কিভাবে করতে পারতাম, সাধারণভাবে যেভাবে লোকে সেলিব্রেট করে, জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, যে কোনো বিশেষ অনুষ্ঠানে কেক কাটা, কেক কেটে মানে কি কেক খুন করে করতে পারতাম। এখন কেক খুন করে সেলিব্রেট করতে পারতাম, সেটাও আমার যেমন ঠিক বাজে কাজ বলে মনে হলো না। আমার তো বাজে ব্যাপারটা হতে হবে,
বাজে ব্যাপারটা না হলে আমার ঠিক বাজবে না। তাই কেক কেটে যারা সেলিব্রেট করেন তারা খুব সিরিয়াস লোক, তারা খুব গুরুত্বপূর্ণ লোক, তারা খুব সামাজিক লোক, তারা খুব যুক্তিপূর্ণ লোক। তো ফলে সেই কাজটা আমার এখানে মানাবে না, ওটা বাতিল হয়ে গেল, বাতিল। বসেছিলাম বন্ধু বড় অশোক তরু সন্ধ্যেবেলা আসার কথা ছিল, ওকে নিয়ে দেখি ও যদি কোনো সেলিব্রেশনের আইডিয়া নিয়ে আসে তাহলে করব। তো সে এসে বসেও রইল, 2 ঘন্টা মতো বসেও রইল, এবং ইত্যাদি কথার মধ্যে আমাদের 2 ঘন্টা সময় ব্যাপৃতও হয়ে গেল। তো সেও কোনো পরিকল্পনা এনেছে বলে মনে হলো না, আর আমিও লজ্জার মাথা খেয়ে কোনো পরিকল্পনার কথা তাকে বলতেও পারলাম না, ফলে ওটাও হলো না। এখন এই একা ঘরে বসে নিজের সঙ্গে নিজে বকর 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 করে যে বাজে কথাগুলো বলতে পারলাম, সেগুলোই আমার এইবার হচ্ছে আমার এই যে আমি ইউটিউব করতে এলাম, আমার প্রেরণাকে 5 বছর আগে আপনার 15তে তো আমি খুলেছিলাম, আর 5 বছর আগে পোস্ট করেছিলাম। 9 বছর আগে অ্যাকাউন্ট খুলেছিলাম, 5 বছর আগে প্রথম পোস্ট করেছিলাম। তারপরে এই যে গত 3 মাস ধরে আমি এই যে এটাতে আমার অ্যাক্টিভিটি বাড়ছে। আচ্ছা, কথা প্রসঙ্গে আমি একটা মূল জায়গা থেকে সরে এসেছি, যে আমি ইউটিউব করতে এলাম কেন, কোন কোন জায়গা থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। তার একটি মাত্র বলা হয়েছিল যে আমি কর্মজীবন থেকে নিজেকে প্রত্যাহার করেছিলাম 2016 সালে, 5 বছর আগে থেকে। তো আরও কিছু জায়গা থেকে আমি নিজেকে প্রত্যাহার করেছি, যেমন এই যে কবিতা পড়তে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা, এই সমস্ত জায়গাগুলো থেকে আমি নিজেকে প্রত্যাহার করেছি। আর প্রত্যাহার করেছি আমি ফেসবুক থেকে। ফেসবুকে আমি এখন আর প্রায় ঢুকিই না। ফেসবুকে আমি যে দিনের প্রচুর সময় ব্যয় করতাম, অন্যের পোস্ট দেখতাম, অন্যের পোস্টে কমেন্ট করতাম, নিজের পোস্ট দিতাম, নিজের বিশেষত মুখ্যত কবিতাই পোস্ট করতাম, এবং সেখানে কে কী বললেন টললেন এ সমস্ত ভাবনা চিন্তা কাজ করতো। তারপরে দেখলাম যে না, সেখানে ফেসবুকে পোস্ট দিয়ে যে কমেন্ট পাওয়া যায়, সেই কমেন্ট দিয়ে আমার কবিতা হচ্ছে কি হচ্ছে না এই জাতীয় কোনো বার্তা আমি পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা। তা আমার মনোতুষ্টিও হচ্ছে না, তাই আমি ফেসবুকটাও ছেড়ে দিয়েছি। এবং তাছাড়া আরও অনেক এবং ইত্যাদি কারণ আছে, এই সমস্ত কারণের জন্য আমি ফেসবুকটা প্রায় ছেড়ে দিয়েছি। দিনে হয়তো একবার একটু ঢুকলাম, কারোর একটু দেখলাম, ছেড়ে দিয়েছি। কোনো আগ্রহ আর আমার সেখানে নেই। ঘরে বসে লেখালেখিতেও ভাটা পড়েছে, এখন আমি লেখালেখিও আর করতে পারছি না। লেখালেখি মানে খাতায় দাগ কাটা, লেখালেখি মানে সিরিয়াস কিছু ভাববেন না। সিরিয়াস আমি জীবনে কোনোদিন কিছু লিখিনি। খাতায় কালির আঁচড় কাটা, সেটাও বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। আমি জানি না আবার কোনোদিন ফিরে আসতে পারবো কি না অদূর ভবিষ্যতে। তো এখন একটা অবলম্বন তো দরকার, আমাকে তো সময়টা কাটাতে হবে। তো এই সময়টা কাটানোর জন্য আমি ইউটিউবে এসেছি। এই ইউটিউবে আমি যে কাজ করছি সেই জন্যই আমি অনেকবার এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমার এখানে আমি লোকের কাছে লাইক দাবি করি না, কমেন্টস দাবি করি না, শেয়ার দাবি করি না, এবং আপনারা আমার এই ইউটিউবের সাবস্ক্রাইবার হন এটাও আমি দাবি করি না। এই দাবি না করা সত্ত্বেও, না চাইতেই আমি যা পেয়েছি, সেটা অন্যান্য ইউটিউবারদের তুলনায় মানে 0.00000 মানে 0.0000000% যদি হয়, তাহলেও আমার কাছে একটা বড় প্রাপ্তি। একজন মানুষও যদি আমাকে, আমার কাজকে দেখেন, ভালোবাসেন, উৎসাহ দেন, এবং তিনি যদি আমাকে পুষ্ট হতে সাহায্য করেন, তাহলে সেটা আমার কাছে একটা বড় সাফল্য, প্রাপ্তি। সেই জায়গায় 100 জন লোক, এখন 101 জন, সেটা বিশাল বড় প্রাপ্তি আমার কাছে, কয়েক কোটির সমান। যেখানে আমার থিওরি ছিল যে লটারি আমার নামে লেগেছে, আমি ফার্স্ট প্রাইজটা পেয়েছি, আর লটারির টাকাটা অন্যের অ্যাকাউন্টে গেছে, তাতে আমার কিছু যায় আসে না। ফার্স্ট প্রাইজ তো আমিই পেয়েছি, লটারিটাও তো আমার নামেই লিখেছে, টাকাটা অন্য কারোর অ্যাকাউন্টে যেতেই পারে, ওতে কি যায় আসে, টাকার এমন কিছু ভ্যালু নেই। এটা আমার থিওরি, এটাই আমার দর্শন। তা এই দর্শন যদি আমার হয়, সেইখানে আমার 101 জন সাবস্ক্রাইবার যারা আমাকে প্রশ্রয় দিচ্ছেন, যারা আমাকে নজর রাখছেন, এটা কম কথা নয়। এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আর এই যে কাজটা আমি করতে এসেছি, এই কাজটা এই 3 মাস আগে থেকে যে নিয়মিতভাবে করতে এসেছি, সেটা কার উৎসাহে বা কার প্রেরণায়? তিনি সরাসরি আমাকে প্রেরণা দিচ্ছেন বলে প্রেরণা দেননি,
বা আমি তার কাছে প্রেরণা চাইতেও যাইনি, কিন্তু তার কাজটা দেখে 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 আমি নিজে উৎসাহিত হয়েছি, তাই তাকে আমি গুরুও মেনেছি। তিনি হলেন আমার বন্ধু দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্য সেই করোনার সময়কালীন সময় থেকে কবিতা পাঠের ভিডিও রেকর্ডিং যে শুরু করেছেন ইউটিউবে এবং ফেসবুকে, তার একটা বিরাট রেকর্ড তিনি করে ফেলেছেন অলরেডি, এবং গোটা পৃথিবী জুড়ে, শুধু বাংলা ভাষা নয়, বিভিন্ন ভাষা থেকে তার অনুবাদ করে তার পাঠ, আমাদের বেদ পুরাণ উপনিষদ থেকে পাঠ, এবং কবি বন্ধুদের বিভিন্ন কবিতার বই থেকে, পত্রিকা থেকে কবিতা পাঠ, এবং তার সঙ্গে অল্প স্বল্প নিজের কবিতা পাঠ করে তিনি একটা বিরাট ভলিউমের কাজ করে ফেলেছেন। সেখানে তার সাবস্ক্রাইবার কত হলো, তিনি লাইক কমেন্টস কত পেলেন, কতজন তার ভিউয়ার্স হলো, এটা মোটেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাই ওনাকে দেখে, আমার ওই বন্ধুকে দেখে আমি উৎসাহিত হয়েছি। আর আজকের এই যাবতীয় যা বাজে কথা বকে গেলাম, এই সমস্ত বাজে কথাটা আমি আমার ওই বন্ধু দেবাশিস ভট্টাচার্যকে উৎসর্গ করলাম। নমস্কার।